উৎসবমুখর পরিবেশে চলছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম, পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র প্রার্থীদের। ৭১ ও জুলাই শহীদদের কবর জিয়ারত ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির প্যানেলের পরাজিত প্রার্থীদের ইশতেহারও বাস্তবায়নের আশ্বাস। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে একমত সব দল, বললেন সালাউদ্দিন আহমেদ। সংস্কার, বিচার, ভোট পরস্পর নির্ভরশীল নয়। নেপালের সাবেক প্রধান বিচারপতিকে সরকারের দায়িত্ব দিতে জেনজিদের মতবিরোধ। কাঠমান্ডু থেকে আজ দেশে ফিরছে জামাল ভুইয়ারা। এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। আবুধাবিতে রাত 8:30টায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে লিটন মুস্তাফিজরা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল 9টা থেকে শান্তিপূর্ণভাবে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 11টি ছাত্র হল এবং 10টি ছাত্রী হলের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। ধীরে ধীরে দীর্ঘ হতে থাকে লাইন। এর মধ্যে ভোট দিয়েছেন অনেক প্রার্থীও। ভোট দিতে এসে উচ্ছ্বাস জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। তারা বলেন, প্রথমবারের মতো স্বাধীন ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আনন্দিত তারা। এদিকে জাকসুর বেগম সুফিয়া কামাল হল কেন্দ্র রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তিনি বলেন, ছাত্র হিসেবে ভোট দিতে না পারলেও ভোট আয়োজনের অংশ হয়ে ভালো লাগছে। এদিকে হঠাৎই সকাল 10টার পর বিদ্যুৎ বিভ্রাট হলে বুথে কিছুটা ভোট গ্রহণে ছন্দপতন হয়। আধা ঘন্টা পর বিদ্যুৎ চলে আসে। এরপরই শুরু হয় আবারও ভোট গ্রহণ। ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, তবে সকাল হওয়াতে একটু কম আর কি। আস্তে আস্তে এটা বাড়বে বলে আমাদের বিশ্বাস। এখন পর্যন্ত এই সেন্টারে 26 ভোট কাস্ট হয়েছে। তো এমনিতেই আজকে ভোটের একটা আমেজ কাজ করছে। অনেক ছেলে মেয়েই একটু দেরিতে আসবে। এটা দ্রুত এটার ব্যবস্থা নিব এবং কর্তৃপক্ষের মাধ্যমে আমরা জানাবো যে এটা যাতে দ্রুত সলভ হয় এবং ফার্দার যাতে ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে এই বিভ্রাট যাতে না হয়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোট প্রদানের কোনো বিঘ্ন সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা ব্যালট পেপার এবং ব্যালট পেপারে কলম দিয়ে দাগ দেওয়া হয়। কাজেই একটু আলোতেই একটা ভোট দেওয়া সম্ভব। আমার ভোট দিতে পেরে আসলে খুবই ভালো লেগেছে, কারণ প্রায় 33 বছর পর এই নির্বাচনটা হচ্ছে। তো সেখানে আমি অ্যাটেন্ড করতে পেরেছি, যেখানে আমার খুবই ভালো লেগেছে। তবে আরেকটু ভালো লাগতো আমার যদি ব্যালট পেপারে ব্রেল সিস্টেমটা থাকতো। আমি খুবই বেশি এক্সাইটেড। আর একটা জিনিস খুব ভালো লাগলো, রেসপন্স খুব বেশি পাচ্ছি আমরা। প্রথমত ডাকসুর ভোটের আগে আমি কখনো আশা করিনি এত লোক আসবে। অনেকগুলো হলে আমরা দেখছি পুলিং এজেন্ট প্রবেশ করতে দিচ্ছে না ছেলেদের হলগুলোতে। সেগুলো আমাদের কাছে খুবই অগ্রহণযোগ্য মনে হয়েছে। এদিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও অনিয়মের অভিযোগ এনেছেন প্রধান 3 প্যানেলের ভিপি প্রার্থী। সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে কথা বলেন তারা। সকাল 10টায় মীর মোশাররফ হলে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ সাদি হাসান। আর 10 নং হলে সকাল 10:30টায় ভোট দেন ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। প্রায় একই সময়ে স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু নিজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর ছাত্রদলের প্রার্থী অভিযোগ করেন, প্রশাসন নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিচ্ছে। ছাত্র শিবির ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থীর অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। আর সব কেন্দ্রে অমোচনীয় কালি না দেওয়ার সমালোচনা করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু ও বাম জোটের এজিএস প্রার্থীরা। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি 24-এর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন। আমরা বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। আমরা সে অসঙ্গতিগুলোর কথা যদি বলি, প্রথমেই আসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে
ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না। 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে সে বিষয়ে ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে ভোট দেওয়ার পরবর্তী সময় যে আমাদের হাতে যে কালি দেওয়া হতো সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়টি একটু আগেই আমাদের যে নির্বাচন কমিশনের সদস্য সচিব আছেন তাকে অবগত করেছি এবং তিনি বলছেন যে তিনি এই বিষয়টি দ্রুত ব্যবস্থা নেবেন। আমরা চাই যাতে সকল হলগুলোতে যাতে একই পদ্ধতিতে ভোট দেওয়া সম্পন্ন হয়। টপ টেস্টের রেজাল্ট আসেনি এখন পর্যন্ত, যেটা আমাদের নির্বাচনের আগেই দিয়ে দেওয়ার কথা। অনেকগুলো হলে আমরা দেখছি পুলিং এজেন্ট প্রবেশ করতে দিচ্ছে না ছেলেদের হলগুলোতে, সেগুলো আমাদের কাছে খুবই অগ্রহণযোগ্য মনে হয়েছে। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্রে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব সহকর্মী সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, আপনি জানাচ্ছিলেন যে বিদ্যুৎ বিভ্রাটের মতো ঘটনা ঘটেছে, তো এখন আসলে সেই বিদ্যুৎ বিভ্রাট ঠিক হয়েছে কিনা আর ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন কিনা জানাবেন। আর এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ে প্রার্থীদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা জানাবেন। এখানে কোনো সহিংসতা কিংবা বড় ধরনের কোনো ঝামেলা এখন পর্যন্ত। আমার আশপাশে অনেকে ভোট দিয়েছেন, অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন, ভোট দিয়েছেন। এমন একজনের সাথে একটু কথা বলতে চাই যিনি এই যে হলটি রয়েছে বীর মোশাররফ হল, সে হলে আপনি স্বতন্ত্র একটু কথা বলি। ভেতরে লাইন থেকে একটু ভেতরে লাইন অনেকটা কমে গেছে, এখন ভিড় যেটি আমরা একটু দেখাতে চাই ভেতরের কি চিত্র, কিভাবে আসলে ভোট প্রক্রিয়াটাই হচ্ছে। যদি এই লাইন থেকে ভেতরে যখন প্রবেশ করা হয় তখনই কিন্তু যে তার হলের আইডি কার্ড এবং বিশ্ববিদ্যালয়ের যে কার্ডটি রয়েছে সেটি দেখানোর পরে দুইটি ক্রস চেক করানো হচ্ছে যে তিনি আসলে নিয়মিত শিক্ষার্থী কিনা এই বিশ্ববিদ্যালয়ের, এবং তারপরে তার স্বাক্ষর নেওয়া হচ্ছে। তারপরে মূলত পরবর্তী টেবিলে গিয়ে তার ব্যালট দেওয়া হচ্ছে। সংসদ যেটি হচ্ছে জাকসুর কেন্দ্রীয় সংসদ সেটিরও ব্যালট দেওয়া হচ্ছে, ব্যালট পেপার দেওয়া হচ্ছে, এবং সেই সাথে হল সংসদের যে পেপারটি রয়েছে সেই হল সংসদের পেপারও দেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে এই যে তার পাশে যেহেতু মোবাইল ইলেকট্রনিক ডিভাইস আসলে ভেতরে বুথের ভেতরে নেওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে এখানে আরেকটি টেবিল আমরা দেখতে পাচ্ছি যে টেবিলে শিক্ষার্থী যারা মোবাইল নিয়ে আসছেন, বিশেষ করে মোবাইল যেহেতু প্রয়োজনীয় একটি ডিভাইস, সেক্ষেত্রে এখানে জমা রেখে টোকেন নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। এবং এখানে হল প্রভোস্ট যিনি রয়েছেন, হল প্রভোস্ট তিনি সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন। আপনার থেকে একটু জানতে চাই যে এখানে সিসিটিভি ক্যামেরার কোনো পর্যবেক্ষণ আছে কিনা, নাকি এমনিতে সিসিটিভি লাগানো আছে? না, আমাদের এই ভোটের জন্য 4টা সিসিটিভি ক্যামেরা আমরা আলাদা করে লাগিয়েছি, আর হলের জন্য তো আমাদের আগে একটা ছিলই, যে ক্যামেরার মাধ্যমে আমরা পুরোটাই আন্ডার সার্ভেলেন্সে নিয়ে আসতে পেরেছি। আমাদের এন্ট্রান্স, তারপরে এক্সিট, যেখানে তারা ভোট দিচ্ছে এবং যেখানে তারা ব্যালট পেপারে বক্সে ব্যালটটা রাখছে। ধন্যবাদ। আমরা এখানকার হল প্রভোস্ট যিনি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, তার সাথে আমরা কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে আগে একটি সিসিটিভি ছিল এই রুমে এবং এটি একটি বিনোদন কেন্দ্র এই হলের, তারপরে আরও 4টি লাগানো হয়েছে। এই যে বুথগুলো দেখা যাচ্ছে, বুথগুলোতে ভেতরে তারা ভোট দিচ্ছেন, এবং তার পাশে যে টি রয়েছে জাকসু নির্বাচনের, এই যে এখানে হচ্ছে তারা আসলে দুইটি যে বাক্স দেখতে পাচ্ছেন, দুইটি বাক্সতে একটি হল সংসদ নির্বাচনের যে ব্যালটটি সেটি একটিতে, এবং যেটি কেন্দ্রীয় জাকসু সেটি একটিতে। তো
তো এই যে বিষয়গুলো সেটি আমরা দেখছি ঘুরে ঘুরে। আমাদের সহকর্মীরা অন্যান্য হলগুলোতে রয়েছে, যেহেতু 21টি হল, মৌলানা ভাসানী হলে রয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। আপনার থেকে জানতে চাই, মৌলানা ভাসানী হলে কোনো আসলে অভিযোগ রয়েছে কিনা, সেখানকার সুষ্ঠু ভোটে কোনো বাধা আছে কিনা, কি দেখছেন? মৌলানা ভাসানী হলের ভোটার 514 জন, এখন পর্যন্ত ভোট পড়েছে 30% বলে এখানকার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে যেহেতু বাইরে বৃষ্টি ছিল এবং কিছুক্ষণ বিদ্যুৎ অফ ছিল, এই জন্য ভোটের সংখ্যা কিছুটা কম, তবে ধীরে ধীরে ভোটের সংখ্যা বাড়ছে। কিন্তু আবার একই সঙ্গে ভোটাররা ধীরে ধীরে আসছেন, অর্থাৎ আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম ভিড় সেরকম কিন্তু কোনো ভিড় নাই, কোনো লাইন নেই। সবাই ধীরে ধীরে প্রবেশ করছেন এবং একজন একজন করে ভোটাররা তাদের পরিচয় যাচাই করার পরেই তারা মূলত একটু বুথের দিকে দেখানোর চেষ্টা করি। এখানে মূলত দেখছি যে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন, কিন্তু কিছু কিছু এখানে প্রায় 10টা বুথ আছে, কিন্তু তার মধ্যে 1টা বা 2টা বুথ সবসময় খালিই থাকছে। অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা যেহেতু এখানে এই সেন্টারে প্রতিটি সেন্টারেই মূলত এরকম 500 থেকে 600, কোনো সেন্টারে আরও কম বা বেশি, 1000-এর বেশি কোনো সেন্টারে বা ভোটার নেই। তবে সব মিলিয়ে যেহেতু 8 ঘন্টা সময়, শিক্ষার্থীরাও ধীরে ধীরে প্রবেশ করছেন। তবে শিক্ষার্থীরা বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গেই এই আলাপ আলোচনার মধ্যে রয়েছেন, যেহেতু হলেই তারা বাস করেন, হলেই তারা তাদের আড্ডা চলে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলের এই যে কেন্দ্রের বাইরেও শিক্ষার্থীরা যারা এই কেন্দ্রের হলের প্রার্থী, তারা শিক্ষার্থীদের সঙ্গে শেষ মুহূর্তের একটু আলাপ করছেন এবং যারা ভোটার প্রবেশ করছেন তাদেরকে বলছেন যে তাকে যেন ভোট দেন। তবে সবকিছু মিলিয়ে প্রার্থীরা বেশ কিছু অভিযোগ করছেন। অভিযোগের মধ্যে একটি হচ্ছে যে বেশ কিছু ভোটের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার, অতিরিক্ত ব্যালট পেপার এখানে নেওয়া হয়েছে। এখানে যদিও শিক্ষকরা বলছেন কোনো ব্যালট পেপার যদি নষ্ট হয় তাহলে সেই ব্যালট পেপার সেখানে তাকে আবার সরবরাহ করা হবে, কোনো ব্যালট যেন নষ্ট। হল সেন্টার, হলের এবং ডাকসু বা অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদের ঠিক, কিন্তু এখানে যেহেতু এখানে কোনো ফল প্রকাশ করা হবে না, ফল প্রকাশের জন্য মূলত এই সকল ব্যালট বাক্স নিয়ে যাওয়া হবে সিনেট ভবনে এবং তারপরে সব মিলে একসঙ্গে সেই ওএমআর সিটে সেগুলো ওএমআর মেশিনের মাধ্যমে সেগুলো গণনা করার পরে সেগুলো প্রকাশ করা হবে। এইটি নিয়ে কিন্তু এটা আস্থার সংকট বলে অভিযোগ করছেন শিক্ষার্থী বা প্রার্থীরা। তবে এই ছিল এখানকার এই চিত্র। আমরা যেতে চাই কবি সুফিয়া কামাল হলে, সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন জাহিদ। আপনি কি দেখছেন ভোটের পরিস্থিতি, জানাবেন। জাকসু নির্বাচন, সেই নির্বাচনের এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হল। এখানে আমরা জেনেছি যে আসলে এখানে 350 জন ভোটার রয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ইতিমধ্যে 3 ঘন্টা পেরিয়ে গেছে। এই মুহূর্তে আমরা জেনেছি যে প্রায় 90টির মতো ভোট জমা পড়েছে এবং যেটি দেখা যায় যে মোট ভোটের 1/3 এবং আমরা দেখেছি যে আসলে শিক্ষার্থীরা আসছেন এবং তারা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রেতে আমরা দেখেছি যে আসলে প্রায় 8টি বুথ রয়েছে। তবে একটি বিষয় বলে রাখি যে আমরা এর আগে যে হলটিতে রয়েছিলাম, অর্থাৎ 21 নং ছাত্র হল, সেখানে আমরা ভোটার উপস্থিতি চোখে লক্ষণীয় ছিল। তবে আমরা কিছুক্ষণ আগে আসলে শুনেছি যে আসলে যে একটি রাজনৈতিক দলের
যে কেন্দ্রীয় নেতার উপস্থিতির বিষয়টি। তবে আমরা এখানে আসার পরে এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে এই ব্যাপারে তেমন কিছু জানায়নি। তবে হচ্ছে এখানকার যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, যেহেতু নির্বাচন প্রক্রিয়া চলছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে পরবর্তীতে আসলে নির্বাচনী প্রক্রিয়া পরবর্তীতে শেষ হলে পর আসলে আমরা বিস্তারিত জানা যাবে। তো আমরা এই মুহূর্তে রয়েছি যে হলটিতে, এখানে আসলে শিক্ষার্থীরা আমরা দেখেছি যে আসলে তারা আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং তারা বলছেন যে আসলে সার্বিক যে বিষয়গুলো সেগুলো সুশৃঙ্খল রয়েছে। এখনো পর্যন্ত যে নির্বাচনের যেই বিশৃঙ্খলা পরিবেশ বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা ঘটেনি। তো দর্শক, এই ছিল আসলে এই রবীন্দ্রনাথ যে হল, সেখান থেকে আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আরেক সহকর্মী হোসেন জাহিদের কাছে। ভোটার স্লিপ নিয়ে, তারপরে ব্যালট পেপার নিয়ে, তারপরে ভোট কেন্দ্রে গিয়ে সে ভোট দেওয়ার জমাও দিচ্ছেন। এবং এখানে এই কেন্দ্রে মূলত আঙুলের ছাপ দেয়া না দেয়া নিয়ে একটি বিতর্ক উঠেছিল। এখানে একটি প্রার্থী এসেছিলেন সংসদ পর্ষদে, তিনি বলছিলেন যে আসলে এই কেন্দ্রে আঙুলের ছাপ দেয়া হচ্ছে অমোচনীয় কালি দিয়ে, কিন্তু এমন একাধিক হল রয়েছে যেখানে অমোচনীয় কালিটি দেওয়া হচ্ছে না। কাজেই কোনো কেন্দ্রে দেওয়া হচ্ছে, কোনো কেন্দ্রে দেওয়া হচ্ছে না, এটি আসলে এটি ধোঁয়াশা সৃষ্টি করেছে। আদৌ এটি আসলে কতটুকু সদিচ্ছা নিয়েই মূলত তারা এটি করা হয়েছিল। এর পাশাপাশি আরো একাধিক প্রার্থী যারা বলছেন আসলে যে পোলিং এজেন্ট নিয়ে অভিযোগ তুলছেন, বিশেষ করে সম্প্রীতি ঐক্য নামের যে প্যানেলটি আছে, সেই প্যানেলের ভিপি তো আগেই প্রার্থীটা খারিজ হয়ে গিয়েছে। জিএস পদে যিনি লড়ছেন সেই প্রার্থী তিনি বলছেন যে আসলে 21 জন যে পোলিং এজেন্ট, সেটি গতকাল মধ্যরাতে জানানো হয়েছে পোলিং এজেন্ট দেওয়ার সুযোগ রাখা হবে। তবে যেহেতু এটি আরো আগে থেকে বলা হয়নি, এই কারণে অনেক প্যানেলের প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত কেন্দ্রগুলোতে তারা পোলিং এজেন্ট দিতে পারেননি। এই তাদের নির্বাচনের জন্য বেশ নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মনে করছেন, এবং তারা বলছেন আসলে তাৎক্ষণিকভাবে আসলে এটি ঠিকঠাক করাটা খুব বেশি দুরূহ ছিল তাদের জন্য। এর পাশাপাশি যেহেতু ডোপ টেস্ট নিয়ে অনেক বিতর্ক উঠেছিল, আদৌ এটি করা হবে কিনা এবং সেটি করা হলে কবে করা হবে এবং এর প্রতিক্রিয়ায় কি হবে। কিন্তু আজ এই নির্বাচন দুপুর গড়িয়েছে, কিন্তু এখনো সেই ডোপ টেস্টের ফলাফল না পাওয়ার অভিযোগে একজন এজিএস প্রার্থী সোহাগ ইসামিয়া তিনিও বলছিলেন যে তাহলে এটি কি কেন করা হলো এবং এই ডোপ টেস্টের আদৌ কার্যকারিতা কতটুকু ছিল, এবং এর ফলাফল যদি নির্বাচন পরে আসে সেক্ষেত্রেই বা আদৌ কোনো পদক্ষেপ নিয়ে আর কোনো লাভ হবে কিনা, তেমন শঙ্কা এবং প্রশ্ন তিনি তুলেছেন। আমরা এর আগে স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ দ্বিতীয় দফায় কথা বলেছিলাম, তিনিও এই বিষয়গুলো নিয়ে বেশ আশঙ্কা প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে এই সকল উদ্যোগগুলো যেগুলো প্রশাসন আরো আগে থেকে নিতে পারতেন, সেই জায়গা থেকে তারা কেন এত পরে নেওয়া হলো, এবং নির্বাচন চলছে এই অবস্থাতেও এখনো কিছু কিছু সিদ্ধান্ত যেগুলো সিদ্ধান্তহীনতাই হচ্ছে, এই বিষয়ে নিয়ে তাদের সেই আক্ষেপ বা ক্ষোভ ছিল। এর পাশাপাশি আসলে নির্বাচন কমিশনের প্রতি সন্তুষ্ট এমন প্রার্থীর সংখ্যাই খুব কম, যারাই কথা বলছেন প্রার্থীরা বলছেন জায়গা থেকে নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের যেই চাওয়া শিক্ষার্থীদের রায়টাকে যাতে করে সঠিকভাবেই মূল্যায়ন করা হয়, সেটির জন্য ফলাফল আকারে চলে আসে সেটি করা। কিন্তু প্রার্থীদের অভিযোগ বিষয়েও তিনি আসলে এটি এড়িয়ে গিয়েছেন এবং তারা ভোট প্রদান বন্ধ রয়েছে এবং জাল ভোট হচ্ছে এমন অভিযোগ কিন্তু ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী এবং ভিপি প্রার্থী নিজে এসে করেছেন, এবং গণমাধ্যম কর্মীদেরকেও প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু চরম হট্টগোল চলছে। এখানে একজন শিক্ষার্থী গণমাধ্যম কর্মীদের সাথে হট্টগোলে জড়িয়েছেন, কিন্তু প্রশাসনের নির্বাচন কমিশনের লোকজন এবং
রায়েরবাজারে ৭১-এর ও জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনের শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। এ সময় ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন নবনির্বাচিত ভিপি ও জিএস। বলেন, জুলাই শহীদ ও শিক্ষার্থীদের আমানত খেয়ানত হতে দেবেন না তারা। অন্যদিকে হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ জানান ডাকসু নেতারা। এ নিয়ে আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। বুলেট আর আগ্নেয়াস্ত্রের সামনে বুক পেতে দেওয়া জুলাই যোদ্ধারা দেখিয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নের কারিগরদের তীর্থস্থান ধরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ডাকসু নির্বাচনে যেন পড়েছে তারই প্রতিফলন। তাই বিজয়ের পর জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত প্রতিনিধিরা জুলাই শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন সাদিক কায়েম ও এস.এম. ফরহাদ। এ সময় তারা বলেন, ৭১ ও ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তারা। নবনির্বাচিত ডাকসু জিএস এস.এম. ফরহাদ বলেন, তাদের বিজয় শুধু ছাত্র শিবিরের না, এ বিজয় শিক্ষার্থীদের। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলেও জানান ডাকসুর নেতারা। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। দীর্ঘ সময় যাবৎ যে এক ধরনের জুলুম এবং নিষ্পেষণের ভিতর দিয়ে গিয়েছি, আমরা মূলত আমাদের শহীদদের কারণে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং পরবর্তীতে ক্যাম্পাসে যে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখেছি, পুরো বাংলাদেশে যে পরিবর্তনগুলো দেখেছি সেটি মূলত শহীদদের এই আত্মত্যাগের কারণেই। আমরা এই কারণেই এখানে এসে শহীদদের স্মরণ করে তাদেরকে দোয়ায় স্মরণ করার মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি। ভিপি সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ গণতান্ত্রিক বার্তা পৌঁছে দিতে চান তারা। বলেন, শহীদরাই প্রেরণার বাতিঘর, তাই তাদের আকাঙ্ক্ষা নতুনভাবে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাবে ডাকসুতে নির্বাচিতরা। জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি ইনশাআল্লাহ সবাই মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে বিনির্মাণ করব। জুলাইয়ের আমানত সঠিকভাবে রক্ষা করারও প্রত্যয় জানান শিবির সমর্থিত এই প্যানেলের নির্বাচিতরা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। আবারও জাকসু প্রসঙ্গ। দীর্ঘ ৩৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। সেই নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনি জানাবেন যে নির্বিঘ্নে আসলে ভোটাররা ভোট দিতে পারছেন কিনা, আর এই যে ভোটারের সার্বিক যে পরিবেশ সেটি নিয়ে আসলে প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? আমরা সকাল থেকে বেশ 2 ঘন্টার মতো সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ দেখেছি এবং বিভিন্ন হলগুলো ঘুরে দেখেছি। এই মুহূর্তে আমি তাজউদ্দিন হলে রয়েছি। সকালবেলা এখানে আমরা দেখেছিলাম যে সারিবদ্ধভাবে ভোট গ্রহণ শুরু হয়েছিল, নির্বিঘ্নে ভোট চলছিল, কিন্তু কিছুক্ষণ আগে আমরা শুনতে পেরেছি যে মিনিট 15-র মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। আমি যদি একটু বলতে চাই যে এখানকার শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন তাদের ইন্ডেক্স কার্ডে ছবি না আসায় অনার্স লেভেলের যে শিক্ষার্থীরা তাদের ছবি না আসার কারণে কিন্তু বেশ কিছুক্ষণ 15 থেকে 20 মিনিটের মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। আমি একটি কার্ড দেখাতে চাই। এই যে এটি হচ্ছে ইন্ডেক্স কার্ড, এটি অনার্স যারা পড়ছেন, যারা প্রথম বর্ষের শিক্ষার্থী বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তাদের এই কার্ডটি দেওয়া হয়। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এই ছবিটি ছিল না অনেকের কার্ডে। এই ছবি না থাকার কারণেই কিন্তু বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল বলে এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। তো আমরা দেখছি এখন পর্যন্ত বিশাল একটি লাইন এখানে জমে গিয়েছে। অসংখ্য ভোটার সংখ্যা কিন্তু এই ভোট কেন্দ্রে 945 জন ভোটার রয়েছে আমরা যেটি জানি। এখন পর্যন্ত ঠিক কত ভোট কাস্ট হয়েছে সেটি আমরা ভেতরে গিয়ে খবর নেব। তবে কিছুক্ষণ আগে আমরা শুনেছি এখানে ভোট গ্রহণ বন্ধ থাকার ফলে কিন্তু একটি জটলা হয়ে গেছে এরই মধ্যে আমরা দেখছি, এবং অসংখ্য শিক্ষার্থী এখানে যারা ভোট দিতে পারেনি এখনো সময় মতো, তারা কিন্তু এখনো অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে। এবং পরবর্তীতে যেই সমস্যাটির কথা বলছিলাম যে ইন্ডেক্স কার্ডে ছবি সংযুক্তি না থাকার কারণে ছবি দেখে মেলানো হচ্ছিল শিক্ষার্থীদের যারা ভোট দেবেন, যারা ভোটার, তাদের যে ছবি দেখে চিহ্নিতকরণের যে বিষয়টি সেটি
করা যাচ্ছিল না বলেই অনেকক্ষণ কিন্তু ভোট গ্রহণ বন্ধ ছিল, বেশ 15 থেকে 20 মিনিট, যার ফলে কিন্তু একটি জটলা তৈরি হচ্ছে। এরই মধ্যে সেই সমস্যা সমাধানের চেষ্টা চলছে এবং সমাধান হয়ে গেছেও বলে আমরা অনেকখানি জানতে পেরেছি। তো এখনও দেখছি ভেতরে ভোট কেন্দ্রে অনেকেই এসেছেন। আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভোট দিতে পারেননি এখনও, তারা কিন্তু এখনও লাইনেই দাঁড়িয়ে আছেন এবং এখনও দেখছি আমরা যে অনেকেই ভোট কেন্দ্রে ভেতরে প্রবেশ করেছেন। সেই সংখ্যাটি আমরা দেখছি যে খুবই কম, কারণ বাইরেই দাঁড়িয়ে আছেন অনেকে। এখানে একটি জটলা তৈরি হচ্ছে, যার বিভিন্ন অনেকক্ষণ ধরে ভোট গ্রহণ বন্ধ ছিল যেটি জানতে পেরেছি। এবং একটি বিষয় আরেকটি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছিল, তার কারণেও কিন্তু 15 থেকে 20 মিনিট বিভিন্ন কেন্দ্রে, কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ ব্যাহত হয়েছে। কিন্তু পরবর্তীতে এখানকার যিনি নির্বাচন পর্যবেক্ষণ কমিটি আইসিটি সেলের যিনি দায়িত্বে রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিছুক্ষণ বড় কোনো কারণেই কিন্তু এই ধরনের বিদ্যুৎ বিভ্রাট হয়েছে বলে তারা ধারণা করছে। এবং তারা যেটি বলছে যে বিদ্যুৎ বিভ্রাট যাতে না হয় সেই জন্য কিন্তু প্রশাসনকে তারা অবহিত করেছিল। তবে কেন এই বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে সেটি তাদের জানা নেই। তবে পরবর্তীতে বিদ্যুৎ বিভ্রাট কেটে গিয়েছে। পরবর্তীতে যেই সব সমস্যা ছিল সেই সমস্যা কেটে গিয়ে ভোট গ্রহণ আবারও শুরু হচ্ছে সেই কেন্দ্রগুলোতে। তো এই তাজউদ্দিন হল থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। এদিকে রাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকার আপত্তি নিষ্পত্তি হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই যে আপত্তি নিষ্পত্তির যে কার্যক্রম, এটি সম্পর্কে জানাবেন, আর চূড়ান্ত প্রার্থী তালিকা কখন নাগাদ প্রকাশ হবে জানাবেন। নিয়ে আসলে গেল কয়েকদিন থেকে যে মনোনয়ন দাখিল এবং পরবর্তীতে যাচাই বাছাইয়ের পরে কিন্তু গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন কমিশনার তিনি একটি তালিকা প্রকাশ করেন, যেখানে আসলে বলা হয়েছে যে কাদের আসলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মূলত আসলে 322 জনের আসলে রাকসু এবং সিনেট সদস্যর ক্ষেত্রে মনোনয়ন দাখিল হয়েছিল, যার মধ্যে 315টি আসলে টিকে থাকে। পরবর্তীতে 7টি আসলে যেটি দেখা যায় যে মনোনয়ন নিয়ে আপত্তি থাকে আসলে নির্বাচন কমিশনের। সেই তালিকা অনুযায়ী আমরা সকাল থেকে আসলে দেখেছি যে রাকসু নির্বাচনের ক্ষেত্রে এই 7 জন তারা তাদের আপিল করেছেন এবং সেই আপিলের ক্ষেত্রে কখনো কখনো দেখা গেছে নামের বানানের ভুল, কখনো এটির আসলে সিগনেচার নেই এবং এর পাশাপাশি যে ডোপ টেস্ট রিপোর্ট এইরকম কিছু অসঙ্গতি ছিল, যেটি নির্বাচন কমিশন নির্ধারণ করেছেন। এবং আজকে সকাল প্রায় 11টা-12টা থেকে আমরা দেখেছি, 12টার দিক পর্যন্তও দেখেছি যে প্রায় 7 জনের মধ্যে 6 জনই এসেছেন এবং তারা তাদের যে কার্যক্রমগুলো আবেদন করেছেন, আপিল করেছেন এবং এর পাশাপাশি যেই ডকুমেন্টসগুলো আসলে নির্বাচন কমিশনকে দেওয়ার প্রয়োজন সেগুলো কিন্তু আসলে দিয়েছেন। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কর্মকর্তা তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 12টার পর থেকে তারা তাদের শিক্ষার্থীদের দেয়া, সেই প্রার্থীদের দেয়া সেই ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করবেন এবং সেখানে খুব বেশি যদি আসলে শঙ্কার কোনো কিছু না থাকে বা আপত্তিকর কোনো কিছু না থাকে তাহলে সেটি তারা বিবেচনা করবেন। এছাড়া আমরা যেটি আসলে দেখেছি এখানে যে এর পাশাপাশি অন্যান্য যারা আছে যে এই ধরনের আপিলে ভুলভ্রান্তিগুলো আছে তারা বলছেন যে এটি খুব স্বাভাবিক একটি ভুল এবং যারা এখানে এসেছেন তারা বলছেন যে আসলে কোনো কোনো ক্ষেত্রে তারা তাড়াহুড়ো করতে গিয়ে তাদের স্বাক্ষরটি ছুটে গেছে বা কোনো কাগজ তাদের কাছে আছে কিন্তু তারা দিতে ভুলে গেছেন। এই বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনা করবে এবং বিবেচনা করার পরে তারপরে আসলে তারা আজকে 12টার পর থেকে আসলে এইটি নিয়ে শুনানিতে বসার কথা, এইটা আমরা দেখছি আসলে সেটি নিয়ে কথাবার্তা হচ্ছে। তবে মনে হচ্ছে যে এইটি আরও খানিকটা বিলম্ব হতে পারে এবং পরবর্তীতে কিন্তু 13 তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার এবং 14 তারিখে সর্বোচ্চ একেবারে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 48 ঘন্টা টানা হরতাল চলছে। শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে সড়কে, পণ্য ওঠানামানোর কাজে ব্যাহত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, এই যে হরতাল চলছে, এই হরতালের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না জানাবেন। তো অচল বাগেরহাট জেলা, পুরো জেলাটি 48 ঘন্টা
হরতালের আজকে দ্বিতীয় দিন। এর আগে দুই দফা হরতাল হয়েছে এবং দাবিটা হচ্ছে বাগেরহাটের যে 4টি সংসদীয় আসন ছিল সেটিকে কমিয়ে 3টি আসনে করার প্রতিবাদে এবং এটি পুনর্বহলের দাবিতে মূলত এই হরতালটি আহ্বান করেছে এখানকার সর্বদলীয় রাজনৈতিক দল। তারা কিন্তু একসাথে সম্মিলিতভাবে এই হরতাল আহ্বান করেছেন এবং এই আহ্বানে সাড়া দিয়েছে বাগেরহাটের আপামর জনতা। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি এখানকার অফিস আদালত, ব্যাংক, বিমা সবকিছু কিন্তু, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু কিন্তু অচল হয়ে পড়েছে এবং এই কার্যত এই অঞ্চল দিয়ে যে ঢাকা রাজধানীমুখী যাওয়া যায় সেই চলাচলের পথও বন্ধ হয়ে গেছে। মোংলা বন্দর সেখানেও কিন্তু কার্যক্রম সীমিত হয়ে গেছে। মিপিজেড রয়েছে এবং অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে পণ্য আনা নেওয়ার যে কার্যক্রম সেটিও কিন্তু কার্যত বন্ধ রয়েছে এবং রাস্তার দুই ধারে কয়েক কিলোমিটার জুড়ে এখানে শত শত ট্রাক, পণ্যবাহী ট্রাক এখানে অবস্থান করছে। এই অবস্থানে এখানে কিন্তু অনেক পণ্য রয়েছে যেগুলো পচনশীল, সেইগুলো নিয়েও অনেকে বিপাকে পড়েছে। বিকল্প পথে তারা যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন পণ্যবাহী এই ট্রাকগুলো মংলা বন্দরের দিকে যাচ্ছে এবং এখানে কাভার্ড ভ্যান রয়েছে, কন্টেনারবাহী কিছু পণ্য রয়েছে। এখানে যারা হরতাল করছেন এই হরতাল সমর্থনে এই কাটাখালী এলাকায় এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের এখানকার নেতাকর্মীরা অবস্থান নিয়েছে যাতে এখান থেকে কোনো যানবাহন চলাচল করতে না পারে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স বা জরুরি যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো এর আওতায় রয়েছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে গত 24 ঘন্টায় 48 ঘন্টায় এই এলাকা দিয়ে কোনো যানবাহন, পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পণ্য কিন্তু তারা কিন্তু এখানে যাতায়াত করতে দিচ্ছে না এবং সম্মিলিতভাবে তারা আসন পুনর্বহলের দাবিতে 4টি আসন, সেই 4টি আসন যাতে পুনর্বহাল হয় দ্রুত সেটি কার্যক্রম ঘোষণা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাটের কাটাখালী থেকে যে হরতাল চলছে এবং হরতালে সবকিছু অচল হয়ে গেছে তার সর্বশেষ খবর। সংসদীয় আসন পুনর্বাসনের দাবিতে ফরিদপুরেও অবরোধ করছে স্থানীয়রা। এ বিষয়ে জানাতে ভাঙা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে মফিজুর রহমান শিপন। শিপন, আপনি তো আছেন সেখানে সকাল থেকে, দেখছি অবরোধ কেমন দেখছেন আর স্থানীয়রা কি বলছেন জানাবেন। আজকে 4র্থ দিন চলছে অবরোধে। তাদের দাবি হচ্ছে যে ফরিদপুর 4 আসনের যে 2টি ইউনিয়ন পার্শ্ববর্তী নরগন্ধা ইউনিয়নের নরগন্ধা সংসদীয় আসনে নেওয়া হয়েছে, রেল সড়কটাও কিন্তু অবরোধ করেছে এবং 10টা থেকে কিন্তু রেল সড়কটা অবরোধ করা হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরে ভাঙ্গা উপজেলার সদরদি নামক এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কের যে রেল কোচিং রয়েছে 81 নম্বর রেল কোচিং, সেই রেল কোচিং এ কিন্তু আমি দাঁড়িয়ে কথা বলছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পর্যাপ্ত সংখ্যক অবরোধকারীরা রয়েছে এবং ট্রেন যাতে চলাচল করতে না পারে সেই ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছে। আমরা কথা বলেছিলাম রেলওয়ে স্টেশন মাস্টার ভাঙ্গার জংশনে, তিনি বলেছেন যে অবরোধকারীদের অবস্থানের পরেই আমরা রেল কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি, যার ফলে কিন্তু খুলনা থেকে যে ট্রেনটি ঢাকা যাওয়ার কথা ছিল সেটি মাঝপথে এসে কিন্তু আর ফরিদপুর ক্রস করতে পারেনি এবং সেটি সম্ভবত যেটি বলছে যে ফিরে যাওয়ার কথা এমনটি বলছে। অন্যদিকে ঢাকা থেকে কোনো ট্রেন কিন্তু বেনাপোল বা খুলনা অথবা ফরিদপুর বা রাজবাড়িতে যোগাযোগ করছে না এমনটি আমরা জানতে পেরেছি, কারণ রেলপথ তাদের কিন্তু যে মানুষগুলো অবস্থান নিয়েছে তাদের কিন্তু। নেপালের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। জেনজিদের সমর্থনে সাড়া দিয়ে সংকটময় মুহূর্তে দেশের দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন তিনি। তবে জেনজিদের একটি অংশ তার বিরোধিতা করছে। সুশীলাকে সমর্থন জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সাউ। দেশের শান্তি ও নিরাপত্তা ফেরাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এরই মধ্যে পলাতক শতাধিক কারাবন্দী ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে তারা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। সহিংস বিক্ষোভ থামলেও উত্তেজনা কমেনি নেপালে। এখনও আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে চলছে সেনাদের টহল। কারফিউ অব্যাহত থাকায় অনেকটাই ফাঁকা শহরের রাস্তাঘাট। এখনও ধোঁয়া উঠছে পুড়ে যাওয়া বিভিন্ন সরকারি স্থাপনাগুলো থেকে। নেপালে সেনা মোতায়েনের ঘটনা অনেকটা বিরল। সবাইকে সংযত হয়ে দেশের শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে আসছে সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীগুলো।
তবে নতুন সরকার গঠন নিয়ে বাসিন্দাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের পর নতুন নেপাল গড়ার আশায় দেশটির তরুণ প্রজন্ম। এটিকে ঐতিহাসিক বিজয় বলছেন সাধারণ মানুষ। এমন অবস্থায় দেশের নতুন নেতা নির্বাচনে সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসে ৫,০০০-এর বেশি জেনজি প্রতিনিধি। দীর্ঘ ভার্চুয়াল সভা শেষে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করে তারা। তরুণ প্রজন্মের প্রস্তাবে সায় দিয়ে সংকট মুহূর্তে দেশের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি। এই সময় তিনি বলেন, দেশের পরিবর্তনে নতুন প্রজন্ম তার উপর যে আস্থা রেখেছে তা পূরণে তিনি প্রস্তুত। ৭২ বছর বয়সী কার্কি ২০১৬ সালে নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৬ সালের সংবিধান প্রণয়নেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাকে সমর্থন জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সাহা। তবে ফেসবুক পোস্টে তিনি দাবি জানান, সংসদ ভেঙে দিয়ে নতুন করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। চলমান আন্দোলনে সামনে থেকে ভূমিকা রেখেছেন বালেন্দ্র। এদিকে সুশীলা কার্কিকে মেনে নিতে পারছেন না জেনজিদের একাংশ। এই সময় তারা সেনা সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করে। সহিংস বিক্ষোভে ২৫টি কারাগার থেকে পালিয়েছে ১৫,০০০-এর বেশি বন্দী। লুট হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। বন্দীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। এরই মধ্যে শতাধিক বন্দীকে গ্রেপ্তারসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। সহিংসতার জেরে বন্ধ রয়েছে ভারত নেপাল সীমান্ত। এতে পণ্য বোঝাই শত শত ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে রাস্তায়। নেপালে আটকা পড়েছেন বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকেরা। ত্রিভুবন সহ বাকি বিমানবন্দর চালু হয়, স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল। মূলত তরুণ সমাজের বেকারত্ব, ভঙ্গুর অর্থনীতি, সরকারের সীমাহীন দুর্নীতি এবং সবশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে বিক্ষোভে নামে নেপালের ছাত্র জনতা। তানভীর জানি, এখন বিশ্ব। নেপালে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরছে আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিটোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রোশন। রোশন, কটা নাগাদ দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা, আর কোন প্রক্রিয়ায় দেশে আসছেন তারা? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আসলে বাংলাদেশ ফুটবল দলকে আনতে কিন্তু আজকে বাংলাদেশ বিমান বাহিনীর C-130 যে বিশেষ বিমানটি আছে সেটি কিন্তু ইতিমধ্যে আসলে বাংলাদেশের বিমানে নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 12টা নাগাদ বিমানটি ফ্লাই করেছে। সেখান থেকে আসলে 1:30টা নাগাদ নেপালের যে রানওয়ে আছে সেখানে ল্যান্ড করবে। তারপরে আসলে তাদের যে প্রসেসগুলো আছে সেগুলো সম্পন্ন করে 2-1 ঘন্টার মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে সময় লাগবে। এরপরে আসলে 2টার পর তারা আসলে নেপাল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ ফুটবল দল সহ সাংবাদিক যারা আছেন নেপাল সফর কভার করতে গিয়েছেন এবং আরও বাংলাদেশ সহ মোট 56 জন কিন্তু এই বিমানে করে আসলে বাংলাদেশে আসবেন। আপনি জানেন যে শুক্রবার থেকেই নেপালে ছাত্র জনতার যে রাজনৈতিক যে ইস্যুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের 26টি সাইট বন্ধ করে দেওয়ার জন্য যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেটির কারণে কিন্তু বাংলাদেশ নেপালের বিপক্ষে যে 2টি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, এর একটি খেলার পরেও আসলে দ্বিতীয়টি খেলা হয়নি। 8 সেপ্টেম্বরই স্থগিত করতে হয়েছে অনুশীলন ম্যাচ সহ 9 সেপ্টেম্বরের প্রীতি ম্যাচটি। এরপরে আসলে 9 সেপ্টেম্বর তাদের দেশে আসার কথা ছিল 3টার ফ্লাইটে বাংলাদেশ এয়ারলাইন্সের। তবে এরপরে আসলে চলমান যে পরিস্থিতি, এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ার কারণে নেপালে যে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে ফ্লাইটটি তাদের শিডিউল বিপর্যয়ের কারণে পরবর্তীতে পড়তে হয়। এবং গতকাল আপনি জানেন যে গতকাল ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়ার পর তারপরে আসলে যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা গেছে। তো আমার কাছে এই ছিল সবশেষ। এরপর জানা গেলে আরও বিস্তারিত জানাতে পারবো। নেপালে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরছে আছে খবরে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ রোশন। হংকংয়ের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আজ এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের। তবে অতীত ইতিহাস বলছে তুলনামূলক দুর্বল দলটির বিপক্ষে কখনো জিততে পারেনি টাইগাররা। আসলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে পা রাখলেও গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে গ্রুপ পর্বের প্রতিপক্ষদের কারো বিপক্ষে স্বস্তিকর অবস্থানে নেই লিটন দাসরা। এ নিয়ে আরো জানাচ্ছেন জুবাইর আহমেদ। বিপর্যস্ত এক বছর হিসেবে 2014 সালকে নিশ্চিতভাবে মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপে ভরাডুবি দেখেছিল দল, হারতে হয়েছিল হংকংয়ের কাছেও। 2025 সালে এশিয়া কাপের আগে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ একটি,
যেখানে বাংলাদেশের সঙ্গী হচ্ছে এক তিক্ত অভিজ্ঞতা। বিগত কয়েক মাস ধরে টি-20তে ধারাবাহিক দল হয়ে উঠছে বাংলাদেশ। শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বড় আসরের আগে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকখানি। তবে নিজেদের সবচেয়ে বড় পরীক্ষাটা টাইগারদের দিতে হবে আফগানিস্তানের বিপক্ষে। টি-20তে বাংলাদেশের নেমেসিস হয়ে ওঠা আফগানরা মুখোমুখি লড়ে এখন পর্যন্ত জিতেছে 7 ম্যাচে, বিপরীতে বাংলাদেশের জয় 5 ম্যাচে। দুই দলের তুলনামূলক বিচারে প্রায় সব দিক থেকেই পিছিয়ে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের গড় স্কোর 129.3, বিপরীতে বাংলাদেশের গড় স্কোর 127.8। প্রথম ইনিংস বিবেচনায় এই ব্যবধান আরও বড়। আফগানদের বিপক্ষে অবশ্য রান তাড়ায় তুলনামূলক সফল বাংলাদেশ, গড় রান বিবেচনায় সেখানে কিছুটা এগিয়ে লিটন দাসের দল। পারফরমেন্স বিচারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে 8 জয় আছে বাংলাদেশের, অবশ্য পরিসংখ্যানের খাতায় ঢের এগিয়ে লঙ্কানরা। দুই দলের রান তোলার গতি কিংবা গড় রান বিবেচনায় খানিকটা পিছিয়েই আছেন লিটন দাসেরা। হেড টু হেড বিবেচনায় বাকি দিন প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো অবস্থানে নেই বাংলাদেশ, তবে ধারাবাহিকতা ধরে রেখে নিজেদের পরিসংখ্যানের চিত্রটাকে নিশ্চিতভাবেই বদলাতে চাইবে পুরো দল। জুবায়ের আহমেদ, এখন। এই ছিল এখন ঢাকা এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।